করবো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এক পাশে একটা ব্লু কালারের একটা লবণ, এটা 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 একটা লবণ, এবং ডান পাশে বাটিতে এটাও লবণ। আসলে আমরা লবণ দেখতে পাচ্ছি। লবণ দেখানোর উদ্দেশ্যটা কি আমার? আসলে একটা লবণ দেখো, এখানে সোডিয়াম ক্লোরাইড, যেটা আমাদের খুব পরিচিত খাবার লবণ। খাবার লবণে দেখো সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, এই দুটি আয়ন দিয়ে তৈরি হয়েছে। আবার ডান পাশে দেখো, যে ডান পাশে এইখানে তোমার হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট, এখানেও দেখো ক্যালসিয়াম আয়ন এবং কার্বনেট আয়ন দিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ লবণ যখন তৈরি হয় তখন বিপরীত ধর্মী দুটি আয়নের সমন্বয়ে লবণ তৈরি হয়, ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সমন্বয়ে লবণ তৈরি হয়। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে আয়নিক বন্ধন, কারণ আয়ন তৈরির মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটাই আয়নিক বন্ধন। এবং লবণ দেখেছিলাম যে আয়ন তৈরির মাধ্যমে গঠিত হয়। সুতরাং লবণ একটা আয়নিক যৌগ, প্রত্যেকটা লবণই আয়নিক যৌগ। এখন আমরা কি কি শিখবো আজকে? তোমরা আয়নিক বন্ধন সংজ্ঞায়িত করতে পারবে, আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করতে পারবে, এবং আয়নিক যৌগের ধর্ম বিশ্লেষণ করতে পারবে। ধর্ম আমরা আজকে হতে যেতে পারবো না, তারপরে চেষ্টা করবো, দেখা যাক। আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এটা আমাদের পরিচিত একটা চার্ট, এখানে মৌলগুলির চার্ট দেওয়া আছে। এই চার্টে সমস্ত মৌলগুলিকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী নির্দিষ্ট নির্দিষ্ট গ্রুপে স্থান দেওয়া হয়েছে। আমরা এটাকে জানি পর্যায় সারণী হিসাবে। এটা একটা পর্যায় তালিকা মৌলগুলির। এখানে এই পর্যায় সারণীর একদম বামের দিকের মৌলগুলো হচ্ছে ধাতু, আর ডানের দিকের মৌলগুলো হচ্ছে অধাতু। এবং ডানে যে গ্রুপটা আছে 18 নম্বর গ্রুপ, এটাকে আমরা বলি নিষ্ক্রিয় মৌল। তো ধাতু, অধাতু এবং নিষ্ক্রিয় মৌল, এইটা দেখানোর কারণ আছে। আসলে মৌলগুলি কেন বন্ধনে অংশগ্রহণ করে, বন্ধনে অংশগ্রহণের উদ্দেশ্য কি? আসলে মৌলগুলি বন্ধনে অংশগ্রহণের একমাত্র উদ্দেশ্য যে তারা তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এই জন্য সেই ইলেকট্রন কখনো ছেড়ে দেয়, ধাতুগুলি ছেড়ে দেয়, অধাতুগুলি গ্রহণ করে, অথবা অথবা শেয়ারও করতে পারে। তো এই যে কোনো ভাবে ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন গ্রহণ অথবা শেয়ারের মাধ্যমে সবসময় তাদের উদ্দেশ্য থাকে তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করা, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করা। আমরা আগেই জেনেছিলাম যে নিষ্ক্রিয় মৌলগুলো কেন নিষ্ক্রিয়, কারণ তারা তাদের ইলেকট্রন বিন্যাসটা খুব স্থিতিশীল হয়। অন্যান্য মৌলগুলি কোনো না কোনো ভাবে এই তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। তো আমরা দেখি আসলে এখানে একটা সোডিয়াম পরমাণু আমরা দেখছি, তার ইলেকট্রন বিন্যাস এখানে দেখাচ্ছি। তার সর্ববহিস্থ স্তর যেটা এখানে আমরা দেখছি 3s, তৃতীয় স্তর। এখানে 3s অরবিটালে একটা ইলেকট্রন আছে। এই যে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন, এটাকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। তোমরা এটা লিখে নিতে পারো যে কোনো পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে। এখন তাহলে সর্ববহিস্থ স্তরকে কি বলবে? যোজ্যতা স্তর। অর্থাৎ যোজ্যতা স্তরে যে ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। তাহলে সংজ্ঞাটা তোমরা লিখে নাও যে মৌলের পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সমূহকে যোজ্যতা ইলেকট্রন, এবং ওই শক্তি স্তরকে যোজ্যতা স্তর বলা হয়। তাহলে আমরা দেখলাম এটা তোমাদের লেখা হয়েছে আশা করছি, যে তাহলে যোজ্যতা স্তর এবং যোজ্যতা ইলেকট্রন তোমাদের কাছে নিশ্চয়ই বুঝাতে পেরেছি। আমি আবার চলে যাব এখানে। এখানে আসো, এখন দেখো নিয়ন, নিয়নটা কেন আসছে? আচ্ছা, এখানে নিয়নের যোজ্যতা স্তর কোনটি? নিয়নের যোজ্যতা স্তর এখানে দেখো, শেষ শক্তি স্তর যোজ্যতা স্তর, শেষ শক্তি স্তর যোজ্যতা স্তর, অর্থাৎ দ্বিতীয় স্তরটা যোজ্যতা স্তর। এটা হচ্ছে নিয়ন ইলেকট্রন বিন্যাস। দেখো নিয়ন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে এখানে প্রথম স্তরে 2টা ইলেকট্রন আছে এবং সর্ববহিস্থ স্তরে 8টা ইলেকট্রন আছে, তার অর্থাৎ অষ্টক পূর্ণ আছে। তো অন্যান্য মৌলগুলি যাদের অষ্টক পূর্ণ নাই, তারা কি করতে পারে?
তারা হচ্ছে এই ইলেকট্রন তার বহিস্থ স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করার চেষ্টা করে। তো এই জন্য সে কি করে, হয় ইলেকট্রন ত্যাগ করে নাহলে গ্রহণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টক তত্ত্ব হচ্ছে কি, অষ্টক তত্ত্ব অনুসারে মৌলগুলি বন্ধন গঠন করতে চাই। সে অষ্টক তত্ত্বটা হচ্ছে যে সকল মৌলের জটিলতা স্তরে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ, অর্থাৎ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, সে সকল মৌল স্থিতিশীল ও নিষ্ক্রিয়। অন্যান্য মৌল এই ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, এটা হচ্ছে অষ্টক তত্ত্ব। অর্থাৎ যে সমস্ত মৌলের জটিলতা স্তর 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ, অর্থাৎ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, সে সকল মৌল স্থিতিশীল এবং নিষ্ক্রিয়। অন্যান্য মৌল এই ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, এটি হচ্ছে অষ্টক তত্ত্ব। অর্থাৎ যাদের জটিলতা স্তরে তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল অপেক্ষা 1টি, 2টি বা 3টি ইলেকট্রন বেশি আছে, তারা ইলেকট্রন ত্যাগ করে তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করতে চায়। ও অপরদিকে যাদের ইলেকট্রন তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক কাঠামো থেকে 1টি, 2টি বা 3টি কম আছে, তারা ইলেকট্রন গ্রহণ করতে চায়। অথবা ইলেকট্রনগুলো শেয়ার করেও তাদের জটিলতা স্তরে অষ্টক পূরণ করার সুযোগ আছে। আচ্ছা, এখানে আমরা দেখি তাহলে সোডিয়াম, আমরা দেখছি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি যে তার প্রথম স্তরে আছে 2টি, দ্বিতীয় স্তরে আছে 2টি, 8টি এবং তার শেষ স্তরে আছে 1টি। এখানে দেখো সোডিয়ামের জটিলতা স্তর কিন্তু 3s, তৃতীয় স্তর, এখানে 1টি ইলেকট্রন আছে। তো যেহেতু তার 1টি ইলেকট্রন আছে, তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল নিউনের কাঠামো অর্জনের জন্য সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। দেখো ত্যাগ করে সে কিভাবে এক ইলেকট্রন ত্যাগ করে দিল এবং দেখো সে ধনাত্মক আয়নে পরিণত হলো, এবং যে কাঠামোটা সে অর্জন করলো এই কাঠামোটা কিন্তু নিয়নের ইলেকট্রনিক কাঠামো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম এখানে 1টি ইলেকট্রন ত্যাগ করছে এবং ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। আচ্ছা, এখন এইটা ক্লোরিন, ক্লোরিন পরমাণুর শেষ স্তরে দেখো 1টি ইলেকট্রন তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল আর্গন অপেক্ষা কম আছে, এই ক্ষেত্রে সে 1টি ইলেকট্রন গ্রহণ করবে। এই 1টি ইলেকট্রন গ্রহণ করার পর সে তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল আর্গনের কাঠামো অর্জন করবে। একটা সে গ্রহণ করলো এবং দেখো সে একটা গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলো। আচ্ছা, তাহলে এখন আমি তোমাদের একটা কথা বলি যে ধাতুগুলি ইলেকট্রন ত্যাগ করবে, অধাতুগুলি ইলেকট্রন গ্রহণ করবে, এবং এভাবে যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি হচ্ছে। দেখো এখানে বাম পাশে সোডিয়াম আছে, ডান পাশে ক্লোরিন পরমাণু আছে। যখন তারা বন্ধন তৈরি করবে তখন তারা কিভাবে বন্ধন তৈরি করবে, যে সোডিয়াম এক ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হলো, অপরদিকে ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো, এবং এইভাবে সৃষ্ট ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে, এটি হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন কার কার মধ্যে তৈরি হচ্ছে? একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে। ধাতব পরমাণু তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। অধাতব পরমাণু সমূহ সেই ইলেকট্রন গ্রহণ করে তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। এভাবে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি হয় সেটি হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আমরা এখন যদি বলি যে আয়নিক বন্ধন তৈরি হয় কিভাবে, তাহলে আয়নিক বন্ধন তৈরি হয় ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে। তো তাহলে আমরা এখন আয়নিক বন্ধন সংজ্ঞায়িত করবো কিভাবে, সংজ্ঞাটা তোমরা লিখে নাও, কিভাবে সংজ্ঞায়িত করবো। যে তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে যে বন্ধন গঠিত হয় সেটি হচ্ছে আয়নিক বন্ধন। আমি আবার বলি, ধাতু ও অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে যে বন্ধন গঠিত হয় সেটি আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধন গঠনের সময় কি ঘটে, আমি আবার রিপিট করছি যে ধাতব পরমাণু তার জটিলতা স্তরের ইলেকট্রন ছেড়ে দেয়। কতগুলি ছেড়ে দেয়? যতগুলি ছাড়লে তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। এখানে সোডিয়ামের শেষ স্তরে একটা ছিল এবং সে যদি এই একটাকে ছেড়ে দেয় তাহলে নিউনের কাঠামো অর্জন করে, যে জন্য সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। অপরদিকে ক্লোরিনের শেষ স্তরে একটা ইলেকট্রন কম ছিল তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল আর্গন অপেক্ষা,
সে সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। এভাবে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে বিদ্যমান স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলই হচ্ছে আয়নিক বন্ধন। মনে রাখবে, বন্ধন কিন্তু এক ধরনের আকর্ষণ শক্তি। বন্ধন হচ্ছে এক ধরনের আকর্ষণ শক্তি, অর্থাৎ পরমাণুগুলির মধ্যে যে আকর্ষণ বল এর মাধ্যমে পরমাণুগুলি যৌগ গঠন করে সেটি হচ্ছে বন্ধন। এখন এই বন্ধন তৈরির পদ্ধতির উপর ভিত্তি করে আমরা এদেরকে নামকরণ করি, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, এরকম অনেকগুলি বন্ধন আছে। রাসায়নিক বন্ধন 3 ধরনের: আয়নিক, সমযোজী এবং ধাতব বন্ধন। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়নিক বন্ধন গঠিত হয় ধাতু এবং অধাতুর মধ্যে। তাহলে আমরা একটা ভিডিও দেখবো এখন। এখানে সময় নষ্ট করার কি কারণ? চ্যাম্পিয়ন্স পোর্টারটা যায় দেখি। না, কি বলেন? না না কি বলেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা বন্ধন গঠনটা দেখলাম। ধরো এখানে সোডিয়াম ক্লোরাইড দেখেছি,
সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে আয়নিক বন্ধন গঠন, এটা আমরা কিভাবে দেখব, কিভাবে কতভাবে লিখতে পারি? আয়নিক বন্ধন গঠন আমরা কি কতভাবে এটাকে দেখাতে পারি? আমরা একভাবে তো দেখেছি যে চিত্র দিয়ে দেখানো যায়, আমি দেখাই। প্রথমে আমরা যে দুটি পরমাণুর মধ্যে বন্ধন তৈরির কথা বলবে সেই দুটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখে নিব, ঠিক আছে? এটা লিখতেই হবে, কারণ ইলেকট্রন বিন্যাস যদি আমরা না লিখি তাহলে বুঝতে পারবো না কোন পরমাণু কতটি ইলেকট্রন ছাড়বে বা কোন পরমাণু কতটি ইলেকট্রন গ্রহণ করবে। এখানে আমরা দেখো 2p6, এখানে 3s1। তাহলে সোডিয়ামের জটিলতা স্তরে একটি ইলেকট্রন আছে, যেটা সে ত্যাগ করলে নিয়নের কাঠামো অর্জন করবে, তাহলে সে একটি ইলেকট্রন ছেড়ে দিবে। অপরদিকে ক্লোরিনের আমরা জানি 17। এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। দেখো তার জটিলতা ইলেকট্রন 5টা আছে, সেটাতে আর একটা সরি 7টা আছে, সেটাতে আর একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার অষ্টক পূর্ণ হবে। তাহলে এই ক্ষেত্রে বন্ধন তৈরির সময় সোডিয়াম ইলেকট্রন একটা ত্যাগ করবে, ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। অপরদিকে ক্লোরিন ওই ইলেকট্রনটাকে গ্রহণ করবে, করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হবে। এভাবে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি হয় বলেছিলাম, সেটি হচ্ছে আয়নিক বন্ধন, বা আমরা এটাকে এখানে বা দিয়ে এখানে পাশাপাশি NaCl এইভাবে লিখি। এটা হচ্ছে একভাবে দেখানো, এটাকে সমীকরণ ব্যবহার করে দেখানো, আয়নিক সমীকরণ ব্যবহার করে দেখানো আর কি, যে আমরা এইভাবে আয়নিক বন্ধন সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয় এইভাবে। আসলে আমরা অন্য একটা ভাবে চিত্র দিয়েও দেখাতে পারি। চিত্র দিয়ে কিভাবে? যেভাবে ওই যে ইলেকট্রন বিন্যাসের স্তর এঁকে, যেমন সোডিয়ামের বহিস্থ আমরা স্তর যদি ইলেকট্রন বিন্যাসটা আঁকি, এটা ধরো একটা, এখানে এই একটা স্তর, সোডিয়ামের 3টা স্তর ছিল, এই একটা স্তর, আর এটা আর একটা স্তর। এর প্রথম স্তরে ছিল কয়টা ইলেকট্রন? 2টা। তারপরে এইখানে ছিল হচ্ছে 8টা ইলেকট্রন, আর এখানে এটা গেল সোডিয়ামের পরমাণুর ইলেকট্রনের স্তরগুলির চিত্র। এর সাথে বন্ধন তৈরি করেছে ক্লোরিন, এর ক্লোরিনগুলিরও স্তর আঁকতে হবে একইভাবে। এখানে এইখানে দেখো এটা একটা স্তর, এটা একটা স্তর, আর বাইরে আর একটা স্তর আঁকলাম। এর প্রথম স্তরে ছিল 2টা। সব স্তরগুলো দেখাতে হবে, এটা মনে রাখবে। বন্ধন তৈরির সময় যে পরমাণুগুলি বন্ধনে অংশগ্রহণ করবে তাদের সকল স্তরের ইলেকট্রন বিন্যাস এভাবে দেখাতে হবে। আর এইখানে ছিল তোমার হচ্ছে কয়টা? 7টা। তো এইখানে যখন বন্ধন তৈরি হবে তখন এই ইলেকট্রনটা এইখানে দিয়ে দিবে, কাউন্ট করো না, দিয়ে দিলে তখন সোডিয়ামের স্তরে এখানে 2টা হয়ে যাবে, তখন তৃতীয় স্তরে আর ইলেকট্রন থাকবে না। এই রনি, তোমাকে আমি বের করে দেবো কিন্তু ক্লাস থেকে। সাউন্ড আসছে কেন? দেখো এখানে সোডিয়াম ধনাত্মক আয়ন পরিণত হলো, আর এইখানে এটাকে আমরা এইভাবে এর উপরে একটা পজিটিভ চার্জ দেখাই। আর একইভাবে ক্লোরিন
তখন তার জর্জরতা স্তরে 8টি চেষ্টা করতে হবে এটার মতো করে আকার, এটার মতো করে। আমি এই বোর্ডে নতুন হওয়ার কারণে আমি সবগুলা সুন্দর করে রাখতে পারতেছি না, তোমরা বুঝলেই আপাতত হলো। তবে চেষ্টা করবে যে এইটার সাথে যেন সাইজে এই পাশে চিত্রটারও মিল থাকে। আচ্ছা, এটা হয়ে গেল ক্লোরাইড। এর চার্জ হয়ে যাবে নেগেটিভ। এইভাবে যে ক্লোরাইড আয়ন হলো, এদের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়াশীল থাকে, সেই আকর্ষণ বলটার নাম কি বলেছিলাম আমরা? এই আকর্ষণ বলটা কি নাম বলেছিলাম? স্থির বৈদ্যুতিক আকর্ষণ। স্থির বৈদ্যুতিক আকর্ষণ। এই আকর্ষণটাই হচ্ছে আয়নিক, আকর্ষণ। এই আকর্ষণটাই হচ্ছে আয়নিক বন্ধন। এটি হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক বন্ধন। এটা হচ্ছে চিত্র দিয়ে, হ্যাঁ, পরমাণুগুলি শক্তি স্তরের চিত্র দিয়ে প্রকাশ করা। এটা একভাবে হয়। তাহলে দেখো আমি কয়ভাবে দেখালাম? এটা একভাবে, এইটা দ্বিতীয় ভাবে, আর একটা ভাবে দেখানো যাবে, সেটা এখানে দেখাবো। সেটাকে বলে লুইস কাঠামো। থার্ড ব্র্যাকেট দেওয়া জরুরি? হ্যাঁ, ওটা দিয়ে তোমার হচ্ছে ওই চার্জ দিতে হয়, তামিম না? জি স্যার। লুইস কাঠামো আছে, আর একটা কাঠামো দিয়ে সেটা দেখানো যায় এই আয়নিক বন্ধনকে। সেটা কিভাবে? লুইস কাঠামো দিয়ে যখন আমরা কোনো বন্ধনকে ব্যাখ্যা করব, তখন ওই পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলি শুধু দেখাবো, অন্যগুলো দেখাবো না। তোমরা চিত্রে দেখো সবগুলি দেখিয়েছি, ইনার সেলের অরবিটাল গুলিকেও দেখিয়েছি, বাট লুইস কাঠামোতে শুধুমাত্র ভ্যালেন্স সেলের গুলো দেখাবো। ধরো সোডিয়ামের যে ইলেকট্রনটা ছিল, এটাকে আমি শুধু ক্রস দিয়ে দেখালাম। এক্ষেত্রে ইলেকট্রনগুলিকে ডট এবং ক্রস দিয়ে দেখানো হয়। আর ক্লোরিনের যোজ্যতা স্তরে যেগুলো ছিল, এগুলোকে আমি ডট দিয়ে দেখালাম। এর ছিল 7টা। তাহলে বন্ধন ধরার সময় এই ইলেকট্রনটা একে দিয়ে দিবে। এটা আমি নিচে লিখছি, তাহলে তখন কি হবে? তখন সোডিয়াম হবে প্লাস, এখানে ডট দিব। আর ক্লোরিনের ইলেকট্রনগুলো এইভাবে দেখাবো, এই ডট ক্রস, এই যেটা এখান থেকে সোডিয়াম দিল, এখানে এই একটা, এখানে এই একটা, আর এই একটা। এই ডটটা হচ্ছে তোমার এদের মধ্যে বন্ধন বোঝানোর জন্য, বা ডটটাতে মুছেও দিতে পারো। ডট দিলে যদি মনে হয় যে ইলেকট্রন বোঝাচ্ছে, তাহলে ডটটা আমি মুছে দিলাম, ডট আমি রাখলাম না এখানে। এখানে সোডিয়াম প্লাস আর ক্লোরিন, এই যে একটা বন্ধন তৈরি, কাছাকাছি লিখবে আর কি। বা আমি দেখি সরিয়ে নিয়ে আসা যায় কিনা। সরিয়ে নিয়ে স্যার এটা কি ক্রস লিখছেন না প্লাস? কোনটা? এটা স্যার যে এনে, জি স্যার। দাঁড়াও আমি তোমাকে বোঝাচ্ছি, তো কাছে সরিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, তোমার প্রশ্ন ছিল হচ্ছে যে এইটা এইটা কি জি স্যার। এটা হচ্ছে সোডিয়ামের জি ভ্যালেন্স সেলের ইলেকট্রন। লুইস কাঠামোতে পরমাণুগুলি যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলিকে ডট ক্রস দিয়ে দেখানো হয়। যদি আমি একটা পরমাণুর ইলেকট্রনকে ডট দিয়ে দেখাই, তাহলে অপরটা ক্রস দেখাবো। আমি সোডিয়ামের লাস্ট ইলেকট্রনটাকে আমি ক্রস দিয়ে দেখিয়েছি, আর ক্লোরিনের সবগুলাকে দেখিয়েছি ডট দিয়ে। বুঝতে পারছো? এইটা স্যার ক্রস। এই ক্লোরিনের মানে ইলেকট্রন বোঝানোর জন্য কি স্যার শেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন হ্যাঁ থাকবে হ্যাঁ, ওইটা দিতে হবে ইয়েস না ইয়েস, সবগুলাই? লুইস কাঠামোতে আমি বলেছি, লুইস কাঠামো দিয়ে যখন বন্ধন ব্যাখ্যা করবা, শুধুমাত্র যোজ্যতা স্তরের ইলেকট্রন দেখাতে হবে, ইনার শেলের ইলেকট্রন দেখানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু যখন চিত্র দিয়ে দেখাবা, অরবিটাল চিত্র দিয়ে, তখন তোমাকে সব শেলের ইলেকট্রন দেখাতে হবে। আবার যখন আয়নিক সমীকরণ দেখাবা, শুধুমাত্র তখন এরকম কয়টা ছাড়ছে, কয়টা গ্রহণ করছে, সেটা দেখালে হবে, যেমন এখানে দেখিয়েছিলাম। তাহলে আমরা আয়নিক বন্ধনকে এরকম 3 ভাবে, 1 ভাবে, 2 ভাবে এবং 3 ভাবে দেখাতে পারি। তো আমাদের যেভাবে চাপে সেভাবে দেখাতে হবে। অনেক চিত্র সহ ব্যাখ্যা করতে বল, চিত্র সহ ব্যাখ্যা করো। চিত্র সহ বললে আমরা 2 নাম্বার স্টেপটা দেখাবো। ঠিক আছে? এখন আমার আজকের ক্লাসের আমার আলোচ্য বিষয় শেষ। এখন তোমরা হচ্ছে প্রশ্ন